সত্য ঘটনা অবলম্বনে এবি শমান হাসেন রবেন। এক বিদেশি জার্মানির ছেলে আমার প্রেমে পড়ে। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। আমার ফেসবুক চালানোর অভ্যাস ছিল। এমনকি আমি ফেসবুকে অনেক ছবি আপলোড দিতাম নিজের। আমি দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর ছিলাম। তাই বাংলাদেশি অনেক ছেলেরা আমাকে মেসেঞ্জারে নক দিত। আমি সেগুলো কেয়ার করতাম না। যারা বেশি বেশি নক দিত বা ডিস্টার্ব করত তাদেরকে আমি ব্লক করতাম। এটা আমার একটা অভ্যাস ছিল। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার এক ভাই এবং আমরা দুই বোন। আমি সবার বড় ছিলাম। আমি বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। আমার ব্যক্তি চলায় স্বাধীনতা ছিল। আমি একদিন আমার মেসেঞ্জার চেক করতে গিয়ে দেখলাম একটি আইডি থেকে অনেকগুলো মেসেজ ইংলিশে লেখা। তাই আমি একটু আগ্রহ সাথে দেখলাম। লেখাগুলো ছিল হি এবং হাউ আর ইউ এবং ওয়্যার আর ইউ। আমি তাকে হাই জানালাম। সেও আমাকে নতুন করে আবার হাই দিল। পরে আস্তে আস্তে আমরা দুজন দুজনের পরিচিত হয়ে গেলাম। উনি উনার দেশের নাম বলল, আমি আমার দেশের নাম বললাম। আমি বললাম আমি বাংলাদেশি, সে বলল তার দেশ জার্মানি। কথাগুলো ইংরেজি হচ্ছে, আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে বলবো। আমি যেহেতু পড়াশোনা জানা মেয়ে ছিলাম সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হয়নি। আর বিশেষ করে বাহিরে এমন উন্নত দেশের কোন ছেলে বলে আমার কথা বলার আগ্রহ বেড়েছিল। ওর ডাক নাম ছিল হ্যারি। আর আমার নাম ছিল লিনা। তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো। প্রথম প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম। মাঝে মাঝে রাতে আমার সাথে ভিডিও কলে কথা হতো। প্রথম প্রথম ও আমাকে কল দিত। আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম। কেননা জার্মানির সাথে আমাদের টাইম দিন রাত তফাৎ ছিল। তাই ওর সাথে বেশিরভাগ সময় আমার রাতে কথা হতো। একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর একটা কথা, আমি ওকে নক দিতাম বেশি। কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা, অন্যরকম ফিলিংস ছিল। এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি, আর কারো সাথে বলিনি। একদিন আমার জন্মদিনের সময় এলো, তখন আমি আমার কলেজে জন্মদিন পালন করেছি। অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করছে। এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানির বন্ধু হ্যারির সাথে বলছিলাম। এটা শুনে ও আমাকে বলে উঠল ব্যাংকের নম্বর দিতে। আমি বললাম কেন? ও বলল টাকা পাঠাবো। আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না, তাই আমি টাকা পাঠাবো, তুমি মার্কেট থেকে কিনে নিবে। আমি দুষ্টামি করে হ্যারিকে বলছিলাম কি কিনবো মার্কেট থেকে। ও জানতে চেয়েছিল আমার পছন্দ কি। আমি তখন বলেছিলাম আইফোন। তখন আইফোন 14 চলছিল। ওইটার দাম হিসাব করে ও আমাকে টাকা পাঠিয়েছিল প্রায় 2 লাখ টাকা। ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্যান্য আরও কিছু কিনেছি। এগুলোর বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি। যে এক বিদেশি জার্মানির ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে আমাকে এগুলো গিফট করছে। আমার মা শুনে বেশ খুশি হয়েছে। বলেন এত টাকার গিফট দিলে কি খুশি না হয়। আমার বাবা জানার পর এটা ভালোভাবে মেনে নেয়নি। যাই হোক, বিশ্বাস করবেন তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল। তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম। আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম, তখন রাত 2টা। আমি যেহেতু ওকে মনে মনে পছন্দ করা শুরু করছি, তাই ওকে কিভাবে আমার প্রতি আরও আকৃষ্ট করা যায়, এই জন্য ওই দিন ভিডিও কলে আমি ওড়না ছাড়াই ভিডিও কলে ওর সাথে কথা বলছি। আর ভাবতাম ওদের দেশের মেয়েরা খোলামেলা থাকে, তাই আমি ওর সাথে একটু খোলামেলা শরীরে ভিডিও কলে কথা বলি। সেদিন ও আমাকে এরকম খোলামেলা দেখে ওয়াও এগুলো বলছে। এগুলো শুনে আমি একটু লজ্জা বোধ করলাম। তারপর থেকে এখন ও আগের তুলনায় এখন আমাকে বেশি বেশি ভিডিও কল দেয়। আমি এরকম কল পেয়ে বুঝতে পারছি ও আমার প্রতি আকৃষ্ট হচ্ছে। আর আমি এটাই চাইছিলাম।
এখন আমরা দুজন আগের থেকে অনেক ক্লোজ, তাই অনেক কথাই শেয়ার করি, অনেক গোপন বিষয় কথা বলি, কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে উল্টো পাল্টা কিছু হয়নি। একদিন হঠাৎ আমার মোবাইল একটি মেসেজ আসলো, হ্যারি লিখছে আই লাভ ইউ অ্যান্ড আই লাইক ইউ। আরও কিছু এরকম লিখে মেসেজ করছে। বিশ্বাস করবেন, এটা দেখে আমি অবাক হয়েছি। আমি কিছু না ভেবেই আমি উড়ে হা বলে দিছি। সেই খুশিতে হ্যারি সেদিন রাত 3টায় ও আমাকে হঠাৎ কল দিল। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলতেছে শরীরের কিছু দেখাতে। সেদিন রাতটা আমি কোনোভাবেই ভুলতে পারবো না। হ্যারি ভিডিও কলে হঠাৎ বলেছিল, শো মি সামথিং, আই ওয়ান্ট টু সি ইউ ফুলি। ওর কণ্ঠে একটা অদ্ভুত আবেশ ছিল, চোখ দুটোতে কেমন যেন গভীর আকর্ষণ ঝলমল করছিল। আমি প্রথমে ভেবেছিলাম মজা করছে, কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি বললাম, উইড ইউ মিন? ও হেসে বলল, ইউ নো হোয়াট আই মিন, সুইট হার্ট। আমার গাল লাল হয়ে উঠল। আমি ভিডিও অফ করে ফেললাম সঙ্গে সঙ্গে। হ্যারি একটু অবাক হয়ে গেল, তারপর মেসেঞ্জারে লিখল, সরি, আই ওয়াজ জাস্ট জোকিং, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। আমি কিছুক্ষণ পর উত্তর দিলাম, ইট ইজ ওকে, বাট ডোন্ট সে দ্যাট এগেন। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এল না। মনের মধ্যে একটা অদ্ভুত টান কাজ করছিল। আমি ভাবছিলাম, বিদেশি ছেলে তো, ওদের দেশে এসব স্বাভাবিক। কিন্তু আমি তো বাংলাদেশি মেয়ে, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি আলাদা। তবু জানি না কেন, ওর সেই কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি হ্যারি আবার মেসেজ দিয়েছে, গুড মর্নিং মাই বিউটিফুল লিনা, আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট থিঙ্কিং অ্যাবাউট ইউ। মেসেজটা দেখে বুকের ভেতরটা নরম হয়ে গেল। একটা অজানা সুখ লাগলো মনে। আমার বান্ধবী তানিয়া বলেছিল, লিনা, সাবধান, বিদেশি ছেলেরা খুব মিষ্টি কথা বলে, কিন্তু সব মিষ্টি জিনিস খেলে ভালো লাগে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, না রে তানিয়া, হ্যারি অন্যরকম। ও আমার প্রতি খুবই সিরিয়াস। এরপর থেকে হ্যারি প্রতিদিন সকালে আমাকে শুভ সকাল জানাতো, রাতে ঘুমানোর আগে বলতো, গুড নাইট মাই লাভ। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস চলে গেল। আমাদের সম্পর্ক গভীর হতে লাগলো। হ্যারি আমাকে প্রায়ই বলতো, আই উইল কাম টু বাংলাদেশ ওয়ান ডে, অনলি টু মিট ইউ। এই কথা শুনে আমার বুক ধক করে উঠত। কল্পনায় আমি ভাবতাম, হয়তো সত্যিই ও আসবে, আমরা দুজন একসাথে কোথাও ঘুরব। একদিন হঠাৎ ওর ভিডিও কল এল দুপুরে। আমি তখন বাসায় একা, মা বাজারে গেছে। কল রিসিভ করতেই দেখি ও বিছানায় বসে আছে, শরীরে একটা সাদা টি শার্ট, চুল এলোমেলো। ও হেসে বলল, ইউ লুক সো প্রিটি টুডে। আমি বললাম, ইউ অলওয়েজ সে দ্যাট। ও উত্তর দিল, বিকজ ইট ইজ ট্রু। তারপর কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকল। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। ও হঠাৎ বলল, লিনা, ডু ইউ ট্রাস্ট মি? আমি একটু থেমে বললাম, ইয়েস, অফকোর্স। ও বলল, দেন শো মি ইয়োর হার্ট, শো মি দ্য রিয়েল ইউ। এই কথাটা শুনে আমি কেমন যেন অবাক হলাম। বললাম, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল মি? ও শুধু হেসে বলল, ইউ নো হোয়াট আই মিন, মাই সুইট গার্ল। আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, নো, আই ক্যান টি। ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। একটু বিরক্ত হয়ে বলল, ইউ ডোন্ট লাভ মি, দ্যাট ইজ ওয়াই। এই কথাটা আমার বুকের ভেতরে বাজল যেন। আমি ভীষণ কষ্ট পেলাম। ভাবলাম, ও এত কিছুর পরেও আমাকে সন্দেহ করছে। ওর জন্য তো আমি কত রাত জেগেছি, কত অনুভূতি শেয়ার করেছি। আমি বললাম, ডোন্ট সে দ্যাট, হ্যারি, আই রিয়েলি লাভ ইউ। ও বলল, দেন প্রুভ ইট। আমি জানি না কি ভেবে তখন নিজের ছবি তুলে পাঠিয়ে দিলাম,
একটু খোলামেলা, কিন্তু পুরো নয়। ওর রিয়াকশন ছিল অবাক করা। সঙ্গে সঙ্গে লিখল, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান আই হ্যাভ এভার সিন। আমি কেমন যেন গলে গেলাম। তারপর থেকে ও প্রায়ই এরকম চায়। প্রথম প্রথম আমি অস্বস্তি পেতাম, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই। একদিন তো ও বলল, ইফ ইউ লাভ মি, লেট আস ডু সামথিং প্রাইভেট অন ভিডিও। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, নো হ্যারি, প্লিজ ডোন্ট আস্ক মি দ্যাট। ও হেসে বলল, ওকে ওকে, কাম ডাউন, আই ওয়াজ জাস্ট কিডিং। কিন্তু আমার ভিতরটা তখন কেমন যেন ভেঙে পড়েছিল। রাতে অনেক ভেবে দেখলাম, ওর কথাগুলো এখন আর আগের মতো নির্দোষ লাগে না। হয়তো ও সত্যিই আমাকে ভালোবাসে না, কেবল শরীরের জন্য আগ্রহী। পরদিন সকালে ওর কল এল, আমি ধরিনি। ও বারবার মেসেজ দিচ্ছে, হোয়াট হ্যাপেন্ড, আর ইউ অ্যাংরি? আমি উত্তর দিলাম না। সন্ধ্যায় ও লিখল, আই সেন্ট ইউ সামথিং ইন ইয়োর অ্যাকাউন্ট। আমি অবাক হলাম। ব্যাংক অ্যাপে লগ ইন করে দেখি সত্যিই প্রায় 50,000 টাকা পাঠিয়েছে। ও মেসেজ দিল, বাই সামথিং ফর ইয়োরসেলফ, মাই লাভ, ডোন্ট বি স্যাড। আমি কেমন করে যেন শান্ত হলাম। মনে হলো, না, ও হয়তো খারাপ না। ভালোবাসলে কেউ তো এমন উপহার দেয়, তাই না? কিন্তু আমার ভেতরে একটা ভয় জন্ম নিল। লোভ আর ভালোবাসার মাঝে সীমারেখাটা বুঝতে পারছিলাম না। দিন বাড়তে লাগল। আমার পড়াশোনা শেষের দিকে। একদিন হ্যারি বলল, আফটার ইয়োর ফাইনাল এক্সাম, আই উইল সেন্ড ইউ অ্যান ইনভিটেশন লেটার। ইউ ক্যান কাম টু জার্মানি। আমার চোখে যেন নতুন স্বপ্ন জ্বলতে শুরু করল। ভাবলাম, হয়তো ও সত্যিই আমাকে বিয়ে করবে। আমি মাকে বলেছিলাম, মা, হ্যারি আমাকে জার্মানি নিতে চায়। মা হেসে বলল, বাবা মা সবসময় তো বিদেশে ছেলে দেখে মেয়েকে দিতে চায়, যদি ভাগ্য থাকে তো হয়েই যাবে। কিন্তু বাবা বলেছিলেন, এইসব ভার্চুয়াল প্রেম কখনো বাস্তব হয় না, সাবধান থেকো। আমি বাবার কথা শুনিনি। একদিন হঠাৎ হ্যারি বলল, টু প্রসেস দ্য ভিসা, আই নিড সাম পার্সোনাল ডকুমেন্টস অফ ইউ, ইয়োর পাসপোর্ট কপি, ইয়োর এনআইডি, ইয়োর পিকচার। আমি একটু ভয় পেলাম, তবু ওকে বিশ্বাস করতাম, তাই পাঠিয়ে দিলাম। তারপর কয়েকদিন হ্যারি নিখোঁজ। মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কল ধরছে না। আমার বুকের ভেতরটা হুহু করে উঠল। দিন যায়, রাত যায়, তবুও কোনো খবর নেই। হঠাৎ একদিন সকালে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এল। একজন ভাঙা বাংলায় বলছে, আপনি লিনা? আমি বললাম, হ্যাঁ, কে আপনি? ও বলল, আমি হ্যারির বন্ধু। হ্যারি এখন বিপদে আছে। আমি আঁতকে উঠলাম, কি হয়েছে? ও বলল, ওর কম্পিউটার পুলিশ নিয়েছে, কারণ ওর কাছে কিছু মেয়েদের প্রাইভেট ভিডিও ছিল। আপনার নামও এসেছে। আমি যেন বরফ হয়ে গেলাম। কি বলছেন আপনি? আমি তো কিছু করিনি। ও বলল, উই নো, বাট ইয়োর পিকচার্স আর দেয়ার। মাথা ঘুরে গেল আমার। মনে হচ্ছিল পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ফোন রেখে কেঁদে ফেললাম। মনে হচ্ছিল, কত বড় ভুল করে ফেলেছি। যে বিশ্বাস করেছিলাম, সে হয়তো আমার ভালোবাসাকে খেলনার মতো ব্যবহার করেছে। রাতভর ঘুমাতে পারিনি। পরদিন তানিয়ার কাছে সব খুলে বললাম। তানিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম না, বিদেশি ছেলেরা সবাই এক না, কিন্তু বেশিরভাগই এমন করে। তুমি ওকে অন্ধভাবে বিশ্বাস করেছ। আমি চুপ করেছিলাম। এরপর থেকে আমি ফেসবুক বন্ধ করে দিলাম, ছবি সব ডিলিট করলাম। হ্যারির সব মেসেজ মুছে ফেললাম। কিন্তু হৃদয়ের ভেতরের ক্ষতটা যেন মুছে গেল না। প্রতিদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হতো, আমি কি এত বোকা ছিলাম? প্রেমের নামের এই অচেনা যাত্রা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। ভালোবাসা কেবল কথায় নয়, বিশ্বাসে টিকে থাকে। যেখানে বিশ্বাস ভাঙে, সেখানে প্রেম নয়,
কেবল প্রতারণা বাঁচে। তবু জানি না কেন আজও রাতের নীরবতায় ফোনের দিকে তাকিয়ে ভাবি, হয়তো একদিন হ্যারি আবার কল দেবে, বলবে, সরি লেনা, আই রিয়েলি লাভড ইউ। কিন্তু জানি সে কল আর কোনোদিন আসবে না। সেদিন রাতের পর আমার ভেতরটা কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। হ্যারির কোনো খবর নেই। একসময় যে মানুষটা সকাল বিকেল মেসেজ দিত, সে এখন একদম নিঃশব্দ। প্রতিদিন সকালে ফোনের দিকে তাকিয়ে থাকতাম, হয়তো আজও মেসেজ দেবে। কিন্তু স্ক্রিনটা সারাদিন নিঃশব্দই থেকে যেত। একদিন দুপুরে হঠাৎ তানিয়া এসে বলল, তোকে কিছু দেখাতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি? ও মোবাইলটা সামনে ধরল। দেখলাম একটা অচেনা ফেসবুক গ্রুপের স্ক্রিনশট। সেখানে আমার নাম, আমার ছবি, আর নিচে অজানা ভাষায় হাসাহাসি ইমোজি। মুহূর্তেই শরীর ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতর কাঁপতে লাগল। গলা শুকিয়ে গেল। বললাম, তানিয়া, এটা কিভাবে সম্ভব? ও দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঠিক জানি না, তবে মনে হচ্ছে কেউ তোকে ব্যবহার করেছে। হয়তো সেই হ্যারি। আমি কিছু বলতে পারছিলাম না। চোখে পানি চলে এলো। মনে হচ্ছিল দুনিয়ার সামনে নগ্ন হয়ে গেছি আমি। তানিয়া বলল, তোকে এখনই থানায় যেতে হবে, বুঝলি? দেরি করিস না। আমি ফিসফিস করে বললাম, মানুষ জানলে আমি বাঁচব না তানিয়া। ও বলল, মানুষের মুখে বাঁচবি না, কিন্তু সত্যের পাশে দাঁড়ালে নিজের কাছে বাঁচবি। রাতভর আমি ঘুমাতে পারিনি। চোখ বুজলেই হ্যারির মুখ ভেসে উঠত, সেই হাসি, সেই কথাগুলো, সেই প্রতিশ্রুতি। ভাবতাম, সত্যিই কি ভালোবাসা এত নোংরা হতে পারে? ভোরবেলায় ফোনে একটা নোটিফিকেশন এল, সি হোয়াট পিপল আর সেইং অ্যাবাউট ইউ। লিঙ্কটা খুলে দেখলাম কিছু অচেনা সাইটে আমারই ছবি, যেগুলো একসময় বিশ্বাসের ভরসায় পাঠিয়েছিলাম। এক মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল। বুকের মধ্যে একটা শব্দ বাজল, শেষ। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম। কান্না থামাতে পারিনি। পরদিন সকালে মা ঘুম থেকে ডেকে তুললেন। কি হয়েছে মা? চোখ ফুলে গেছে কেন? আমি আর লুকাতে পারলাম না। সব খুলে বললাম, হ্যারির সাথে পরিচয়, কথা, ছবি, টাকা, তারপর নিখোঁজ হওয়া, একটাও বাদ না দিয়ে। মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর ধীরে বললেন, আমি ভাবতাম তুই শক্ত মেয়ে, কিন্তু ভালোবাসা মানুষকে অনেক সময় দুর্বল করে দেয়। এখন সময় নিজের সম্মান বাঁচানোর। বিকেলে মা আমাকে নিয়ে থানায় গেলেন। সাইবার ক্রাইম অফিসার মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, আপনি ভয় পাবেন না। এই ধরনের ঘটনা প্রায়ই হয়। আমরা চেষ্টা করব যাতে ছবিগুলো সরানো যায়। তবে আমাদের কিছু তথ্য লাগবে, চ্যাট, ট্রানজেকশন, নাম্বার। আমি মাথা নেড়ে রাজি হলাম। ভিতরটা তখনও কাঁপছিল। মনে হচ্ছিল যেন সবার চোখ আমার দিকে স্থির হয়ে আছে। বাড়ি ফিরে সন্ধ্যায় বারান্দায় বসে থাকলাম একা। আকাশে লালচে সূর্য ডুবছে। মনে হচ্ছিল আমার ভেতরে যেন একটা সূর্য ডুবে যাচ্ছে। চুপচাপ নিজেকে বললাম, হ্যারি, তুমি যদি জানতেই আমি তোমায় কতটা ভালোবেসেছিলাম, হয়তো এমন করতে না। তানিয়া পড়ে এসে বলল, তোকে একটা কথা বলি, বিদেশি না দেশি, প্রতারণা যে কোনো মুখেই হতে পারে। কিন্তু শিক্ষা না নিলে আবারও এমন ফাঁদে পড়বি। আমি মৃদু হেসে বললাম, এখন বুঝেছি তানিয়া, ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা না, দায়িত্ব, শ্রদ্ধা আর সীমা। দিন কেটে যেতে লাগল। আমি ধীরে ধীরে নিজেকে সামলাতে শুরু করলাম। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শেষ করলাম, তবে মন ছিল না। রাতে ফোন হাতে নিয়ে কখনো কখনো তাকিয়ে থাকতাম, হ্যারি অনলাইনে আছে কিনা। না, আর নেই। এক সন্ধ্যায় হঠাৎ মেসেঞ্জারে নোটিফিকেশন এল, সামওয়ান ওয়ান্টস টু সেন্ড ইউ আ মেসেজ।
নামটা দেখে বুক ধক করে উঠল। হ্যারি যে। হাত কাঁপছিল, তবু খুললাম। মেসেজে লেখা, I am sorry for everything. I didn't mean to hurt you. I was trapped too. আমি দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম স্ক্রিনের দিকে। সত্যি দুঃখ প্রকাশ করছে, নাকি আবার নতুন ফাঁদ? ধীরে ধীরে একটা মেসেজ টাইপ করলাম। সরি ডাজন্ট হিল এভরিথিং। তুমি আমার বিশ্বাস, শান্তি আর আত্মসম্মান কেড়ে নিয়েছ। তারপর সেন্ড না করেই মুছে ফেললাম মেসেজটা। শুধু নিঃশব্দে বললাম, তুমি আমার জীবনের একটা অধ্যায় ছিলে, কিন্তু আমি এখন নতুন অধ্যায় শুরু করব। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম। আগের মতো আর ভেঙে পড়া চেহারা নয়, চোখে এখন দৃঢ়তা। নিজেকে বললাম, আমি বেঁচে আছি। আমি শিখেছি। আমি আর বোকা নই। সেই দিন থেকেই নতুন করে পথ চলা শুরু করলাম। ফেসবুক বন্ধ করে দিলাম, নিজের পড়াশোনা আর কাজের দিকে মন দিলাম। ছোট একটা অনলাইন হস্তশিল্পের ব্যবসা শুরু করলাম। ধীরে ধীরে মানুষজনের কথা শুনে অভ্যস্ত হয়ে গেলাম। রাতে মাঝে মাঝে চাঁদের দিকে তাকিয়ে হাসি। মনে মনে বলি, ধন্যবাদ হ্যারি, তুমি আমায় ভেঙে দিয়ে আসলে গড়ে দিয়েছ। আমার চোখের সামনে দিয়ে আমার ডিভোর্সি বউয়ের দ্বিতীয় স্বামীকে নিয়ে চলে যাচ্ছে গাড়ি করে। আমি খালি দূর থেকে দেখলাম। আমি জানি ও আমাকে দেখতে পায়নি। আমি আমার বাচ্চাকে দেখতে এসে এমন কাহিনী দেখব, এটা ভাবতেই আমার চোখে জল চলে আসে। তখন ওই মুহূর্তে মনে হচ্ছে আমার মতো দুঃখী আর কেউ নেই। আমি সেদিন চিৎকার করে কান্না করছি। তারপর দেখতে দেখতে 3 মাস চলে গেল। আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি এক ধরনের নেশায় আসক্ত হয়ে গেলাম। যে ছেলে সিগারেট পছন্দ করত না, সেই ছেলে এখন সিগারেটার থেকে বেশি খাইছিলাম। এগুলো দেখে আমার মা আর আমার বোন অনেক কান্না করেছিল। তারা আমার এই অবনতি মেনে নিতে পারছিল না। তাই মা কি করলো, আমার নানার বাড়ি গিয়ে মামাদের সাথে আমার ব্যাপারে বলল। আমার মেজ বাবা সৌদি আরব গেছে 2 বছর হবে। তখন মাকে পরামর্শ দিল আমাকে জেনে বিদেশ পাঠিয়ে দেয়। আমার ছোট মামা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার মামা বলতো, তোর এই টাকার কারণে তোর বউ চলে গেছে, এখন তুই বাহিরে গিয়ে অনেক টাকা ইনকাম করবি। পরে তোকে অনেক সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিমু। তাদের এমন এমন কথায় আমি রাজি হলাম না। আসলো তখন আমি অনেকটা ভেঙে পড়ি। তাই ভালো কথাগুলো খারাপ লাগতো। আর একদিন আমার মা বলতেছে, বাজান তোর এমন অবনতি আমি আর নিতে পারছি না। আমি তোর মামার বাড়ি থেকে এবং এর থেকে ওর থেকে টেনে হিচড়ে চলছি। আমি আর পারছি না। তুই যদি এই সংসারে হাল না ধরছ, কিছু দিন পর আমরা না খেয়ে থাকব। তোর একটা বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। আর যদি এমন করছো তাহলে বিষ এনে দে, বিষ খাই। আমার মায়ের এমন কথা শুনে বিদেশ যেতে রাজি হলাম। বিদেশ যেতে অর্ধেক টাকা দিচ্ছে মামারা, আর বাকি টাকা হাওলাত করে সৌদি আরব চলে গেলাম। কথায় আছে, এমনি কেউ টাকা হাওলাদা দেয় না। কেমন জানি যখন শুনে বিদেশ যাব, তখন মানুষ টাকা হাওলা দিতে ইচ্ছুক হয়। লাভের উপরে কিছু টাকা হাওলাত নিয়ে বিদেশ পাড়ি দিলাম। অন্যদিকে আমার বউ যেহেতু বাচ্চা সহ বিয়ে হয়েছে, সেহেতু বাচ্চার খবর আমি নিতে পারছি না। আর অনেকদিন যাবৎ এক ধরনের মেন্টালিটি প্রবলেম ভিতরে ছিলাম, পড়ে নিজেকে কন্ট্রোল করে বিদেশের মাটিতে পাড়ি জমালাম। দেখতে দেখতে বিদেশের মাটিতে আমি 4টি বছর কাটিয়ে দিলাম। একটি সত্য কথা কি, আমি আমার প্রথম স্ত্রীকে এখনো ভুলতে পারিনি, এবং আমার বাচ্চাটি কত বড় হয়েছে এটাও বলতে পারি না। আর আরেকটি বিষয়, বাচ্চাটি আমাকে, বাবাকে, চিনতে পারবে না, কেননা 2 বছর বয়সের সময় ওর মা ওকে নিয়ে চলে যায়। তাই এরকম পরিস্থিতিতে আমি আর কারো সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ যদি রাখতাম তাহলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম। তাই ইচ্ছা করেই কোন খোঁজ খবর নিইনি। যাই হোক, ঘটনাক্রমে হঠাৎ একদিন আমার ইমুতে মেসেজ আসলো, তুমি কেমন আছো?
আমি অন্য কিছু না ভেবে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কে বলছেন? ও বলতেছিল আমি নূপুর বলছিলাম। এই নামটি শুনে আমার মনের ভিতর ছিনছিন ব্যথা উঠে গেল। আমি জেনেও না জানার ভান করে বলছিলাম, আপনি কোন নূপুর, আমি কি আপনাকে চিনি? ও বলে উঠল, আমি আপনার সাবেক স্ত্রী নূপুর। বিশ্বাস করবেন, বুকের ভিতরে পাথর চেপে রেখে বললাম, আচ্ছা এতদিন পরে কি খবর, বলেন কেন আমাকে নক দিয়েছেন? ও বলে উঠল, এমনি নক দিয়েছি, আপনি কেমন আছেন জানতে চাইলাম। আর আপনি কি আপনার ছেলেটাকে দেখতে মন চায় না? ওর মুখে এমন কথা শুনে আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। তখন আমি বললাম, আমি সবকিছু ভুলে গেছি, আমি আপনাকে হারিয়ে আমার বাচ্চাকে হারিয়ে টানা 3 মাস মানসিকভাবে অসুস্থ ছিলাম, পরবর্তীতে সেখান থেকে এই মুহূর্তে আমি বিদেশ আছি। ও বলল, আমি আপনার সব ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমি বললাম, ও আচ্ছা তাই। তখন আমি যে কষ্ট পেয়েছি সেগুলো শুনে কি হাসি পেয়েছিল। আমি কেমন জানি ওর সাথে রাগান্বিত হয়ে যাচ্ছিলাম, কেননা ওর প্রতি আমার অনেক রাগ এবং ক্ষোভ ছিল। ও ওপাশ থেকে মেসেজে লিখল, আমি জানি আপনি আমার উপরে এখনো রাগ করে আছেন। ও বলল, আপনার কি সময় হবে একটু ফোনে কথা বলার? আমি বললাম, কি এমন কথা যে সময় নিয়ে বলতে হবে, যা বলার এই মেসেজ দিয়েই বলেন। হঠাৎ করে দেখলাম আমার বাচ্চার অসুস্থ অবস্থায় ডাক্তারের চেম্বারে শুয়ে আছে এমন একটি ছবি আমাকে পাঠালো। এটা দেখে আমার বুকের ভিতরে এক ধরনের ব্যথা অনুভব করলাম। বাচ্চাটি দেখতে একদম আমার মতো হয়েছে। বাচ্চাটিকে এমন অবস্থায় দেখে আমার চোখে জল চলে আসলো। তখন আমি সাথে সাথে ফোন দিলাম। কোন কিছু ভূমিকা না রেখে সরাসরি বললাম যে আমার বাচ্চার কি হয়েছে। তখন নূপুর কান্নাজনিত কণ্ঠই বলল, মাথায় টিউমার হয়েছে, সেজন্য অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি রাগ করে বললাম, কেন, বাচ্চা যখন নিয়ে গেছো, এমনকি বাচ্চা সহ বিয়ে করেছো, তোমার বর্তমান হাজবেন্ড তা বাচ্চার দায়িত্ব নিবে এমনটা বলেছিল। তার কি হলো? ফোনের ওপাশ থেকে ও কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বল উঠল, আমি ওই লোকটার সাথে 6 মাস সংসার করিনি, তোমার আমার এই বাচ্চার কারণে ওই সংসারটা আমি ভেঙে চলে আসি। যার সাথে আমার বিয়ে হয়েছিল তিনি প্রথম বলেছিল আমার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিবে, কিন্তু পরবর্তীতে এগুলো অস্বীকার করে এবং খারাপ আচরণ করে, এই জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছি। পরে আমি এই বিষয়ে আর কিছু বলিনি, আমি সরাসরি বললাম, এখন বাচ্চার অপারেশন করতে কত টাকা লাগবে? ও বলল 3 লক্ষ টাকা। তখন আমি আমার মায়ের মাধ্যমে 3 লক্ষ টাকা পাঠালাম। যেহেতু আমার বাচ্চা সেহেতু আমি দিতে বাধ্য। এজন্য আমার মাও আর দ্বিমত করেনি। পরবর্তীতে আমার বাচ্চা সুস্থ হলো, আমি আমার বাচ্চাকে আমার বাসায় আমার মায়ের সাথে রাখার জন্য নিয়ে আসি, কিন্তু বাচ্চাটি মা ছাড়া থাকবে না, কেননা ও মায়ের সাথে বড় হয়েছে। বাচ্চাটি আমরা দুদিনও রাখতে পারিনি, পরে আবার ওর মাকে ফোন দিয়ে বাচ্চাকে দিয়ে দিলাম। এখন বাচ্চা এবং বাচ্চার মায়ের সাথে আমার প্রতিদিনই কথা হয়। আমি কেমন জানি আমার সাবেক স্ত্রীর প্রতি আবার দুর্বল হয়ে যাচ্ছি। এখন পর্যন্ত এই অবস্থায় আছি। আমি এখনো বিদেশ আছি। এখন আমার কি করণীয়? এই গল্প শেষ হয়নি। এখন কি পুনরায় আমার স্ত্রীকে বিবাহ করা কি ঠিক হবে? তার করা আগের ভুল কি তাকে ক্ষমা করে নতুন করে বিয়ে করা ঠিক হবে? এখন আমার সাথে তার খুব কথা হয়। আমি বুঝতে পারি ও আমাকে নতুন করে চাচ্ছে, কিন্তু মুখে বলার সাহস পাচ্ছে না। কেননা ও আমার সাথে যা করছে, ও নতুন করে আমার জীবনে আসবে এটাও ভাববেও না। কিন্তু হয়তো চাচ্ছে আমার সাথে নতুন করে সংসার করতে। কিন্তু আমি এখন পর্যন্ত সায় দিচ্ছি না। আমি সায় দিলে ও রাজি হয়ে যাবে। এখন আমার কি করণীয়? যারা এই গল্পটি পড়বেন তারা আমাকে জানাবেন। একটু শেয়ার করে দিবেন যাতে করে অনেক মানুষ জানতে পারে। এবং আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের মূল্যবান বক্তব্য অনুযায়ী আমি সিদ্ধান্ত নিব তাকে আমি তৃতীয়বারের মতো বিয়ে করব কিনা। আমার বিদেশি স্বামী হ্যারি আমার সাথে রাত না কাটিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাচ্ছে। আমি চিন্তায় পড়ে গেলাম।
সারা রাত তার জন্য অপেক্ষা করলাম কিন্তু সে বাসায় ফেরেনি। একটা সময় আমি শুনতাম বিদেশি ছেলেরা যখন যার সাথে ডেটিং করে বা সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে যায়, কিন্তু এগুলো বিশ্বাস করতাম না। এখন আমার সাথে যা হচ্ছে বিশ্বাস করার মতো। কিন্তু আমরা বাঙালি মেয়েরা স্বামীকে অন্য কারো মেয়ের সাথে সাধারণ কথা বললে বা একসাথে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠি। এখানে ভিন্ন চিত্র। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে আমি খুব একা হয়ে গেলাম। এখানে কারো সাথে কথা বলার মতো লোক নেই, আমার সাথে গল্প করার মতো লোক নেই। বাইরের দেশে আছি, কারো সাথে সুখ দুঃখের আলাপ করব তাও নেই কেউ। এমন অবস্থায় আমি বাড়িতে ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমার সাথে এখানে যা হচ্ছে এগুলো আমি বাবা মাকে শেয়ার করতে পারছি না, কেননা আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না। আমি জোর করে রাজি করিয়েছিলাম। এরকম প্রায়ই রাতে হ্যারি অন্য মেয়েদের সাথে রাত কাটায়। আমার বুঝতে বাকি নেই হ্যারি রাতে বাইরে মেয়েদের সাথে রাত কাটিয়ে সকাল সকাল বাড়ি ফিরে। এমনকি মাঝে মাঝে রাত 2টা 3টা বাজে বাড়ি ফিরে। আমার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি কোথায় এসে পড়লাম? হ্যারি বর্তমানে আমাকে কোন পাত্তা দিচ্ছে না। মাঝে মাঝে মন চাইলে আমার সাথে রোমাঞ্চ করে, সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে পড়ে। আবার মাঝে মাঝে মন চাইলে আমাকে দূরে ঠেলে দেয়। এজন্য আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমার কি বা করার আছে? কেননা বিদেশি ছেলেগুলা এমনই হয়, ওরা একাধিক মেয়েদের সাথে সেক্সুয়াল সম্পর্কে জড়ায়। একদিন আমার শাশুড়িকে এসব বিষয়ে বললাম যে আমরা বাংলাদেশি মেয়েরা এগুলো পছন্দ করি না, কিন্তু আপনাদের এখানে একাধিক মেয়েদের সাথে ও ঘুরে বেড়ায়, এগুলো আমি নিতে পারছি না। আমার শাশুড়ি বলল, ডোন্ট ইভারি, মানে এগুলা কিছু না। আমি তার কাছে বিচার দিয়ে কোন কুল কিনারা পেলাম না। দিন দিন আমি একাকিত্ব অনুভব করলাম এবং অসহায়ভাবে নিজেকে খুব দোষী সাব্যস্ত করতে লাগলাম। আমি মনে হয় হ্যারিকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছি। হ্যারিদের কাছে অনেক টাকা অর্থ আছে কিন্তু ভালোবাসা নেই। ওরা একাধিক মেয়েদের কাছে আসক্ত, একটি মেয়ের প্রতি আসক্ত নয়। হ্যারিকে কিছু কিছু বললে তেমন একটা রাগ করে না, হাসি খুশি থাকে। আমি রাগ করলে আমার রাগ ভাঙাতে আসে না। সত্যি বলতে বাঙালি ছেলেরা এরকম বাহিরের ছেলেগুলো থেকে হাজার গুণ ভালো। আমার জানা মতে এখন পর্যন্ত যারা এরকম বিদেশি ছেলেদের কাছে বিয়ে বসছেন, মানসিকভাবে সুখী নয় কেউ। যেমন আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। একদিন হ্যারি আমাকে ঘুরতে নিয়ে গেছিল। ওরা একটি ক্লাবে আড্ডা মারে প্রতিদিন, সেই আড্ডার ক্লাবে আমাকে নিয়ে গেছে। সেখানে বিভিন্ন নেশার আড্ডা করে। আমাদের দেশে এরকম নেশার আড্ডা থাকলে সেটা পুলিশে মনে হয় সবাইকে গ্রেফতার করত, কিন্তু ওদের দেশে এগুলা বৈধ। সেখানে আমি গিয়ে দেখলাম অনেক মেয়ে ছেলে বন্ধুরা মিলে নাচ গান আড্ডায় জড়িয়ে গেছে। আমি এগুলা দেখে অভ্যস্ত নই। এমন অবস্থায় হ্যারি আমাকে নাচার জন্য ডাক দিলে আমি নাচতে অস্বীকার করি এবং হ্যারি আমাকে রেখে আরেকটি মেয়ের সাথে ডান্স করা শুরু করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখার জন্য আমি কি এখানে আসলাম? ও আমাকে এগুলো দেখার জন্য নিয়ে আসলো। আমি ভাবলাম হয়তো আমাকে নিয়ে কোন রেস্টুরেন্টে দুইজনে মিলে খাওয়া দাওয়া করবে। কিছুক্ষণ পরে দেখলাম হ্যারি নেই। হ্যারিকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভিতর গিয়ে দেখি ও ওর গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতেছে। এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। এগুলো আমি নিতে পারছিলাম না, তাই রাগে আমিও এক গ্লাস মদ খেয়ে ফেললাম। আমার যেহেতু অভ্যাস নেই, এক গ্লাস খেয়েই আমার মাথা ঘোরাচ্ছিল। বিশ্বাস করবেন, এই অবস্থায় আমি হুঁশ হারিয়ে ফেলি। তখন 2-3 জন ছেলে আমাকে ধরে নিয়ে একটি রুমে রাখে। লেখক মো ফরমান হোসেন রবিন বলছি, যে মেয়েটির ঘটনা আমি লিখছি সে কিন্তু এই আপনাদের কমেন্ট পড়তেছে, তাই মূল্যবান কমেন্ট করবেন। সরি একটু ডিস্টার্ব করলাম। মদ খেলে বেহুশ হয় না, জাস্ট নেশা হয়। আমি যখন নেশা অবস্থায় ছিলাম তখন দেখলাম 3টা ছেলে আমার জামা কাপড় খুলে ফেলছে। ওই অবস্থায় আমার সাথে 3জনে মিলে সেক্সের সম্পর্ক করার চেষ্টা করতেছে। আমার যতটুকু হুঁশ আছে বা নেশা অবস্থায় আছি, আমি তাদেরকে সরিয়ে দিচ্ছি, কিন্তু ওরা আমাকে জোর করে আমার সমস্ত কাপড় খুলে ফেলে। 3টি ছেলে মিলে আমার সম্পূর্ণ কাপড় খুলে ফেলে। আমার নেশা অবস্থার সুযোগ নিয়ে ওরা আমাকে ধর্ষণ করে।
তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার গোপনাঙ্গ রক্তাক্ত হয়ে যায়। এরপর কি হয়েছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারি না। এরপর আমি একটি হসপিটালে আবিষ্কার হই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন আমি নিজেকে স্মরণ করার চেষ্টা করছিলাম আমার সাথে কি হয়েছে। তখন দেখলাম আমার গোপন অঙ্গের জায়গাগুলো অনেক ব্যথা এবং ব্যান্ডেজ করা। আমার বুঝতে তখন বাকি নাই আমার সাথে কি হয়েছে আর কিভাবে আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। কিছুই বুঝতে পারছি না। পরক্ষণে আমার মনে হলো আমার সাথে 3টি ছেলে জোরাজোরি করছে, এমনকি আমার জামা কাপড় খুলে ফেলছে, এমন কিছু আমার মনে পড়েছে। তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি এবং আমার আশেপাশে কেউ আছে কিনা আমি খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন আমি হসপিটালের নার্সকে ডাকলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে নিয়ে আসছে, বা আমি এখানে কেন। তখন হসপিটালের নার্স একজনকে ডাকতে গেল এবং সে আমার রুমে আসলো, কিন্তু আমি তাকে চিনি না। তাকে দেখে মনে হলো সে বাঙালি। ওই ভদ্রলোক আমাকে দেখে বলতেছে আপনি নিশ্চয়ই বাঙালি। আমিও বাঙালি। আমার নাম মারুফ। আমি তখন হালকা নর্মাল সুরে তাকে ধন্যবাদ দিলাম এবং জিজ্ঞেস করলাম আপনি আমাকে কোথায় থেকে নিয়ে আসছেন, কিভাবে এখানে নিয়ে আসলেন, কোথায় পেলেন আমাকে। উনি আমাকে উত্তর দিলেন আপনাকে পথের মধ্যে পেয়েছি এবং পুলিশের সাহায্যে এখানে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আপনি আমার দেশি, এজন্য আপনি আপনাকে এখানে একা রেখে যেতে পারেনি। আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বিপদে পড়ছেন। এমনকি পরবর্তীতে ডাক্তারের কাছে যা শুনলাম আমি চমকে গেলাম। তাই আপনাকে ছেড়ে আমি যাইনি। আর আপনার ঠিকানা আমাকে দেন। আপনি এখানে কোথায় থাকেন। ওই ভদ্রলোক আমার ঠিকানা জানতে চাইলে আমি যখন ঠিকানা দিতে যাব ওই অবস্থায় 2জন পুলিশ আসে। তখন পুলিশকে আমি হ্যারিদের বাসার ঠিকানা দেই। পুলিশ ঘটনা তদন্ত করতে চাইল। বলুন আপনার সাথে কি হয়েছিল, আমাদেরকে খুলে বলুন এবং কোথায় হয়েছিল, আপনি কোথায় গিয়েছিলেন, তারা আপনাকে রাস্তায় ফেলে রেখেছিল। তখন আমি পুলিশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। পুলিশ আমার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে তদন্তে বেরিয়ে গেছে। আর আমার কাছে দুঃখ প্রকাশ করছে। ওই আমার বাঙালি ভাই মারুফ এই ঘটনা জানতে পেরে আমাকে সান্ত্বনা দেয়। আমি মনে হয় একজন দেশি লোককে পেয়ে নিজেকে শক্তিশালী ভাবছি। ওই হাসপাতালে থাকা অবস্থায় 3 ঘন্টা পরে হ্যারি এবং হ্যারির মা আমাকে দেখতে চলে আসছে। হ্যারির মা আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু হ্যারি আমার সামনে আসতেছে না। আর হ্যারিদের বাসায় পুলিশ গিয়ে খবর দিয়েছে। এই কারণে তারা এখানে এসেছে। পুলিশ হ্যারিকে জিজ্ঞাসাবাদ করতেছে। হ্যারি সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে ওই নাইট ক্লাবের সিসিটিভি ক্যামেরা দেখে ওই 3টা ছেলেকে গ্রেফতার করে। পরবর্তীতে আমাকে হ্যারি এবং হ্যারির আম্মা বাসায় নিয়ে আসে। হ্যারি আমার কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চাচ্ছে। তখন আমি কিছু বলিনি, কেননা আমি অনেকটা ভেঙে পড়েছি এবং অনেক অসুস্থ অবস্থায় আছি। পরবর্তীতে অল্প সুস্থ হওয়ার পরে আমি হ্যারিকে বললাম আমি বাংলাদেশ যেতে চাই। তখন হ্যারি কিছু না বলে আমাকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে সরাসরি বাংলাদেশে চলে আসি। হঠাৎ বাংলাদেশে এসেছি, বাবা মাকে জানায়নি। যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে গেলাম, ঘরের মধ্যে ঢোকা অবস্থায় আমার মা আমাকে দেখে অবাক হয়ে বাবাকে ডাকতে থাকলেন আর বললেন দেখো তোমার মেয়ে এসেছে। তারা আমাকে দেখে হাসি খুশি থাকলেও আমার মনটা ছিল অনেক ভার। এটা আমার মা বুঝতে পেরেছে। তাই আমাকে রুমের ভিতরে ডেকে এনে জিজ্ঞাসা করছে কি হয়েছে, তোর এই অবস্থা কেন। আমি তখন মাকে বললাম আমি অনেক দূর থেকে এসেছি, আমার বিশ্রাম দরকার, তোমাদের সাথে পরে কথা বলবো। আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আপু আমার জন্য কি এনেছিস। আসলে আমি কোনোরকম আমার নিজস্ব কিছু কাপড় চোপড় নিয়ে বাংলাদেশে চলে আসি। কারো জন্য কিছু আনিনি। হয়তো আমার ঘটনা আমার বোন জানে না, আমার মা বাবাও জানে না, এই জন্য এরকমটা জিজ্ঞাসা করছে। আমি তখন বোনকে বললাম আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম করি, পরে বলবো। দেখলাম আমার বোনের মনটা খারাপ করে চলে গেল।
কি আর করার, আমার সাথে যে কি ঘটে গেছে এগুলো জানলে আমার বোন তার জন্য কি আনছি এগুলো জিজ্ঞাসা করতো না। আগে আমাকে জড়িয়ে কাঁদতো, কেননা আমি এখন পর্যন্ত কাউকে কিছু বলিনি। আর কি বলবো বলতে ইচ্ছে করছে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এই কথা কি বলবো? আমি যে কত বড় ভুল করছি, আমি ছাড়া কেউ বলতে পারবে না। আমার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। আমার পরিবার মনে করেছে বিদেশ থেকে কেউ আসলে অনেক কিছু নিয়ে আসে, এমনটা ভেবে হয়তো আমাকে জিজ্ঞেস করছে। যাই হোক, আমি ক্লান্ত মনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। ঘরের ভিতরে বাবা মা কানাকানি করছে যে মেয়েটার কি হয়েছে। তারা অলরেডি আমাকে নিয়ে মনে হয় টেনশন করা শুরু করলো। আমার মা কতক্ষণ পর পর আমার রুমে চুপি দিচ্ছে। জার্মানি থেকে কাউকে না বলে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর থেকে বাবা মায়ের সাথে ভালো করে কথা বলিনি, এই জন্য বাবা মা আমার রুমের দিকে বারবার চুপি দিয়ে তাকাচ্ছে কখন আমার সাথে তারা কথা বলবে। কেন তাদের মেয়ে হঠাৎ কিছু না জানিয়ে চলে আসছে, আবার এসে মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে আছে। কিছু তো হয়েছে এমন কিছু ভেবে মা বাবা বারবার আমার রুমের আশেপাশে ঘুর ঘুর করছে। বাবা মায়ের এমন কাহিনী দেখে আমি নিজেই রুম থেকে বের হয়ে মাকে জড়িয়ে কান্না শুরু করে দিলাম। বিশ্বাস করবেন, সেদিন অনেক জোরে জোরে কান্না করছি। মাকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করলাম। বিশ্বাস করবেন, এমনভাবে কান্না করছি যেন অনেক দিনের চাপা কষ্টের একসাথে ক্ষোভগুলো ঝরে পড়ছে। আমার এমন কান্না দেখে মা বাবা অবাক। মা বলতেছে, আমার মেয়ের কি এমন হলো এমনভাবে কান্না করতেছে? এই তোর কি হয়েছে আমাদের খুলে বল। আমি তখন কান্না শেষ করে মাকে আস্তে করে বললাম, তোমাকে বলতে চাই। বাবাকে যেতে বলো। তখন মা বাবাকে ইশারা দিয়ে বলল, তুমি যাও, আমি দেখতেছি। বাবা চলে যাওয়ার পর আমি জার্মানিতে আমার সাথে হওয়া সমস্ত ঘটনাবলী খুলে বললাম। এগুলো শুনে আমার মা বলল, কি বললি এগুলো? মা তখন কান্নায় ভেঙে পড়ল। আমার মা তখন বলল, তোর সাথে এত কঠিন ঘটনা ঘটে গেল, আমরা কেউ তোর পাশে ছিলাম না, তুই একলা এগুলা কেমনে সহ্য করলি? মা আরও বলল, যা হয়েছে টেনশন করিস না, তোকে আর জার্মানিতে যেতে হবে না, ওই ছেলেকে দিবস লেটার পাঠিয়ে দিবি। এগুলা নিয়ে আর টেনশন করবি না। তোর কপালে লেখা ছিল তাই হয়েছে, তুই বড় ভুল করছিস, তোর বাবা তখন না করছিল। যাই হোক, এখন এগুলো নিয়ে আর টেনশন করবি না। ঘরে গিয়ে ঘুমা, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। এরপর মা বাবার সাথে গিয়ে কথাগুলো বলছে। আমি ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আমার আসছে না। বাবা আমার এই ঘটনা শুনে মাকে অনেক বকাবকি করছে যে আমি তখন বারবার না করছিলাম, তুমি আর তোমার মেয়ে লোভে পড়ে গেছে, দেখো লোভে পাপ, পাপে মৃত্যু। আমার কথা মনোযোগ দিয়ে শোন। তা হলো, এখন এই মুহূর্তে এই বিষয় নিয়ে বাড়ির আশেপাশে যেন কেউ না জানে কি হয়েছে, সম্পূর্ণ আমাদের নিজেদের ভিতর রাখবা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মেয়ের সাথে যা ঘটেছে এগুলো সাধারণ কিছু না। ও কেমনে এগুলো সহ্য করলো আল্লাহ ভালো জানেন। এখন যত পারো মেয়েকে সান্ত্বনা দাও এবং ওর সাথে বেশি বেশি সময় কাটাও। তারপর থেকে আমার পরিবার, বিশেষ করে আমার মা, আমাকে অনেক সাপোর্ট করলো। আমি জার্মানি থেকে এসেছি 15 দিন। হ্যারি আমাকে একবারের জন্য ফোন দেয়নি, আর আমিও দেয়নি। আমি দিবও না। আর আমি ভাবছি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিব। তাই একদিন সত্যি সত্যি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম। একটু শান্তি পেলাম। এরকম আরও 20 দিন কেটে যায়। আমি মানসিকভাবে কিছুটা সুস্থ। পরিবারের সাপোর্টে সুস্থ বোধ করছি। হঠাৎ একদিন আমার অনেক বমি হচ্ছিল। পরপর 2 দিন এরকম বমি হচ্ছিল। ব্যাপারটা আমার মা লক্ষ্য করল। আমাকে বলল, তোর কি হয়েছে? আমি তখন মাকে খুলে বললাম যে আমার আর 2 দিন ধরে বমি বমি ভাব এবং বমি হচ্ছে। মা একটু টেনশনে পড়ে গেল মাকে দেখে মনে হলো। তাই ওই দিন বিকালে আমার জন্য একটা প্রেগন্যান্সি কিট পরীক্ষা করার জন্য নিয়ে আসলো। পরের দিন সকালে প্রথম প্রস্রাব পরীক্ষা করেছি, ওই প্রেগন্যান্সি কিটের মাধ্যমে দেখলাম আমি গর্ভবতী হয়ে গেছি।
এটা নিয়ে মাকে দেখালাম। আমার মা এটা দেখে অবাক হয়ে গেল, কেননা আমি ধর্ষিতা মেয়ে। পরবর্তীতে আমার মা আমার জন্য বাচ্চা নষ্ট করার ঔষধ এনে খেতে দিল। আমিও খেয়ে নিলাম। এটা নিয়ে আবার কিছুদিন কষ্টে ছিলাম এবং আমি আবার মানসিকভাবে আঘাত পেলাম। এভাবে দেখতে দেখতে আজ 1 বছর পার করে দিলাম। এখন অনেকটা সুস্থ বোধ করছি, তবে কারো সাথে তেমন একটা মিশছি না। খুব একা একা থাকি, কেননা আমার সাথে যা ঘটেছে তা আমি এক সাধারণ মেয়ে হিসেবে নিতে পারিনি। আমি জার্মানিতে আর ফেরত যাইনি। আশেপাশের প্রতিবেশীরা জানতে চেয়েছিল আমার সাথে কি হয়েছে, যে আমি আর জার্মানিতে কেন গেলাম না, কিন্তু এর উত্তর একটাই, ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, বিদেশি কালচারের সাথে খাপ খাইয়ে থাকতে পারছি না, এতটুকু উত্তরই সবাইকে জানিয়ে দিলাম। এর থেকে বেশি কিছু আর কাউকে বলা হয়নি। মানুষ যে যার মতো চিন্তা করে, হয়তো এমনটাই হয়েছে, এটাই অনেকে মেনে নিয়েছে। আমার এই ঘটনা এলাকার সবাই জেনে গেছে, এর কারণে আমার জন্য নতুন করে বিয়ের সম্বন্ধ আর আসেনি। আমি এই ঘটনা লেখক মো সোরমান ভাইয়ের মাধ্যমে আমার এই গল্পটি শেয়ার করেছি। আপনারা যদি আমার মতো ভুল করেন তাহলে আমার মতন হতে পারে বা ভিন্ন কিছু হতে পারে, কিন্তু আমার থেকে আপনাদের কাছে মেসেজ একটাই, যে আমার মতো আপনারা ভুল করবেন না। বিদেশি ছেলেদের সাথে সম্পর্ক জড়াবেন না, ভালো হোক মন্দ হোক, আমাদের দেশের ছেলেরাই বেস্ট। তারা বেশিরভাগ ক্ষেত্রেই এক নারীর প্রতি আসক্ত। আপনার চাইলে গঠনমূলক কমেন্ট করে সমালোচনা করতে পারেন। আমাকে কোন পরামর্শ দিতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সমাপ্ত।